বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামলাম, তার পাশে গিয়ে বসলাম চেয়ারে। তখন তিনি আমাকে বলছেন, ভাই আপনার বক্তব্যের পরে ছাত্রদলের ছেলেপেলেরা উত্তেজিত অনেক। এবং সর্বশেষ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গণ অধিকার পরিষদ যতক্ষণ পর্যন্ত বিচার না পাবো ততক্ষণ পর্যন্তই আমরা মাঠে বলতে আসলে আমি আমার জায়গা থেকে আমাদের চিটাগংয়ের প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা আয়োজন করছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা সকালে সেখানে গিয়েছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো গণ অধিকার পরিষদের ফারুক ভাই আমাদের মাঝে আর নেই, তিনি এখন হাসপাতালে আছেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামলাম, তার পাশে গিয়ে বসলাম চেয়ারে। তখন তিনি আমাকে বলছেন, ভাই আপনার বক্তব্যের পরে ছাত্রদলের ছেলেপেলেরা উত্তেজিত অনেক। তখন আমি বললাম যে ছাত্রদলের ছেলেরা উত্তেজিত কেন হবে? এখানে তো আমি বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য দেই নাই বা বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য দিতেও আসি নাই। এখানে আমি আসছি, আহত সহযোদ্ধারা আসছেন, তারা যথাযথভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন না। যারা দায়িত্বে আছেন তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। বিপ্লবে 4 মাস 5 মাস হয়ে গেল, আমাদের সহযোদ্ধা ভাইরা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। অনেকে এখনও ক্ষতিপূরণের যে ঘোষণা সরকার দিয়েছিলেন সেটাও দিচ্ছেন না। এরকম কথাগুলো আমি তুলে ধরেছি। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যথাযথ দায়িত্ব পালন করতে পারছেন না। এগুলো নিয়ে আমরা কড়া প্রতিবাদ করেছি। এবং এই সংবিধান যে ফ্যাসিস্ট সংবিধান, এই সংবিধান যে জনগণ চায় না, এগুলো নিয়ে আমরা কথা বলছি। এটা তো বিএনপির বিরুদ্ধে বা ছাত্রদলের বিরুদ্ধে না যে ওরা উত্তেজিত হবে। এরকম বলার পরে বললো ওরা ভাই প্রোগ্রামটা ঝামেলা করতে পারে, ফোন করতে পারে, এরকম একটা ইয়া বলতেছে। বললাম ঠিক আছে, যদি আমার কারণে সমাবেশটা কোনো সমস্যা হয় তাহলে আমি না থাকাটাই বেটার, আমি চলে যাই, আপনারা সমাবেশটি খুব সুন্দরভাবে সফল করেন। তো এটা বলার পরে আমি আমার সাথে যে 4-5 জন ছিল ওদেরকে নিয়ে আমি সমাবেশ থেকে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে ওই যে শহীদ মিনারের যে সিঁড়িটা আছে নিচে নামার, ওই সিঁড়িগুলো দিয়ে আমি নিচে নামতেই নিচে নামার আগেই পিছন থেকে 25-30 জন ছেলেপেলে এসে আমাকে পিছন থেকে অ্যাটাকটা শুরু করছে। আমার ওই কোটে টান দিয়ে ওখানেই একটা একবারে পুরোপুরি সন্ত্রাসীদের মতো ছাত্রলীগ বিগত 15-16 বছর যেভাবে আমাদের উপরে আক্রমণ করছে ঠিক একই কায়দায়, একই স্টাইল। এবং একজন ধারালো ছুরি দিয়ে আমার এই কপালে, তারা কথাই মারতে চেয়েছিল আমি জানি না, আল্লাহ জানে সেটা ভালো। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এটা করছিল কিনা এটা একমাত্র আল্লাহ জানে। তো আমার যেটা মনে হয় তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই এই কাজটা করেছে। তারা হলে ছুরি থাকবে কেন? তারা যদি আহত হয়ে থাকে বা ছাত্র হয়ে থাকে তাদের তো ছুরি থাকার কথা না। এই যে জায়গায় আমার প্রায় 1.5 ইঞ্চি ক্ষত, এবং ডাক্তার বলছে যেটা আপনার কমপক্ষে 5-7টা সেলাই লাগবে। 5টা করে সেলাই দিয়েছে। আমি রিকোয়েস্ট করছি যে আমি সেলাই আসলে একবারে ভয় পাই, আপনারা একটু সেলাই না দিয়ে যদি ভিন্নভাবে এটাকে সারানো যায়। বলছে ভাই ভিন্নভাবে 6 মাসও সারবে না, যে পরিমাণ ক্ষত আপনার এখানে। তারপরে 5টা সেলাই দিয়েছে গতকাল রাতে। আমি এখন পিজি হাসপাতালে ভর্তি আছি ঢাকার। দেখেন ওখানে আক্রমণটা করার পরে এক পর্যায়ে আমি তো আসলে কি বলবো, মানুষ তো আসলে জীবন বাঁচানোটা তো ফরজ ইসলামে যেটা আছে স্বভাবতই। আমাকে ধাওয়া করছে তারা, মারতে এরকম একটা অবস্থা। পিঠ এটা আসলে কোনোভাবেই বলা, আমার কাপড় চোপড় পর্যন্ত ছিঁড়ে একবারে আমি খালি গায়ে, আপনারা দেখছেন আমার পুরো মাথা থেকে রক্ত ঝরঝর করে, আমার শরীর সব জায়গায় রক্তে করে এটা আমি ওই সময় তো আমার সেন্সর ঠিকভাবে কাজ করতেছে না। পরে আমি যখন হাসপাতালে নিয়ে আসছি আমি দেখছি পুরো শরীর আমার রক্তে একবারে ইয়া অবস্থা। পরে এই জায়গায় তো আসলে প্রায় 1.5-2 ইঞ্চির মতো ক্ষত। যাই হোক, ডাক্তার আসলে কম কথা বলতে বলছে। ফারুক হাসানের প্রতি মানুষের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা মানুষ কি দেখতে পারছে না, তার জন্য এই হামলা নাকি অন্য কিছু আছে? সেটাও হতে পারে, আরেকটা কারণ হতে পারে। আপনারা জানেন যে আমরা শুরু থেকেই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন কিন্তু আমরাই শুরু করি একবারে শক্তভাবে। তো সেই জায়গা থেকে ভারতের এই দেশীয় চোর যারা, তারা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের উপরে খুশি না। এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশ প্রশাসনে ভারতীয় রয়ের এজেন্টরা আছে, এবং হাসিনার দোসররা কিন্তু প্রায় 90% চেয়ারে বসে। স্বভাবতই তাদের টার্গেট আমাদের মতো উদীয়মান তরুণদের। আমরা যারা এই আগ্রাসন বিরোধী লড়াই করছি, আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছি, তারা তো স্বভাবতই আমাদেরকে টার্গেট করবে। এই টার্গেট করেই একটা
কিলিং মিশন কিনা এটা আমার কাছে এখন সন্দেহ লাগছে যে হত্যার উদ্দেশ্যে আপনি তারা এই অসুস্থ, কাজটা আপনাকে করছে। বেশি প্রশ্ন করবো না। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ভারতীয় র এজেন্টকে এর সাথে জড়িত কিনা আপনি কি মনে করেন? আমি তো সেটাই মনে করছি যে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তা না হলে এরকম পরিকল্পিত একটা হত্যা কাণ্ডের উদ্দেশ্যে তারা এই আক্রমণটা চালিয়েছে। তা না হলে কোনো ছাত্র কিংবা আহত এরকম কারো কাছে ছুরি থাকার কথা না। হ্যাঁ, তারা মারতে পারে লাঠি দিয়ে কিংবা কোনো আপনার দিয়ে। এখানে ছুরি বা অস্ত্র কেন আসবে? তারা তো আসলে আমাকে, হয়তো তারা আমার গলা কাটতে চেয়েছিল, আল্লাহর রহমত ছিল বিদায় গলাতে না লেগে হয়তো কপালে লেগেছে বলে আমি মনে করি। শেষে একটা প্রশ্ন করি যে আপনি বলছেন যে আসলে ছাত্র দলের কেউ তো করার কথা না আপনার উপর হামলা, কিন্তু আমরা পরে হামলার পরে আপনার উপর যারা আক্রমণ করেছিল কয়েকজনের ছবি কিন্তু অনেকেই দিচ্ছে এবং অনেকে দেখা গেছে এর ভিতরে কয়েকজন ছাত্র দল এবং বিএনপির সাথে রাজনীতির সাথে যুক্ত, তাদের বেশ কিছু ব্যানার ফেস্টুন। আসলে আপনি যে বলেন যে আসলে ছাত্র দলের কেউ না, কিন্তু এখন যারা জড়িত ছিল তাদের ভিতরে দেখা গেছে ছাত্রদল বা বিএনপির রাজনীতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আসলে এই বিষয়টা নিয়ে একটু বলুন। ছাত্র দলের কেউ না এটা আমি বলি নাই। আমি বলেছি আমাদের আয়োজক যারা ছিলেন কালকের প্রোগ্রাম, ওরা আমাকে বলেছে ছাত্রদল উত্তেজিত আপনার বক্তব্য করে। আমি বলেছি আমার বক্তব্যে ছাত্রদল কেন উত্তেজিত হবে? আমি তো বিএনপির বিরুদ্ধে এখানে কোনো বক্তব্য দিতে আসি নাই, কিংবা এই সমাবেশটা তো বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশ না। ছাত্রদল আমার বক্তব্যে উত্তেজিত। আর আমি একজন রাজনৈতিক দলের নেতা, আমি গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। স্বভাবতই আমি রাজনৈতিক বক্তব্য দিব, আমি তো কোনো সামাজিক বক্তব্য ওখানে দিয়ে দেবো না, তাই না? আমার বক্তব্য এখন কথা হচ্ছে যে ছবিগুলো আসছে, হামলাকারীরা তো চিহ্নিত, ইতিমধ্যে মিডিয়াতে সব ছবি আসছে। পুলিশ ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক, এটা তো ওয়ান টাইমের ব্যাপার, এটা তো আহামরি জটিলতার জন্য তাদের রাজনৈতিক পরিচয় বের করুক, তাহলে পরিষ্কার হবে যে তারা আসলে কোন দলের কোন মতের। আমাদের বক্তব্য এটাই, এটা আইন শৃঙ্খলার দায়িত্ব। অল্প সময় আজকে বিকাল 3:30টায় সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। আমরা এই বিকালের মধ্যে যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে, সেখান থেকে আমাদের সহযোদ্ধারা হয়তো থানা ঘেরাও করবে। আজকে অন্তত 8-10 হাজার ছাত্র জনতা আসতেছে শহীদ মিনারে বিকাল 3-3:30টায়। আমাদের তো গণ অধিকার পরিষদ তো কোনো ফেলনা না ভাই। বাংলাদেশে এখন অন্যতম একটা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, তরুণদের দল। সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে, এটা গণ অধিকার পরিষদ সহ্য করবে না। একবারে পরিষ্কার কথা, গণ অধিকার পরিষদ রাজপথে রক্ত ঝরিয়ে জেল রিমান্ড সহ্য করে আজকের এই জায়গায় এই সংগঠনকে আমরা দাঁড় পেয়েছি। আমরা ওই বানের জলে ভাসিয়ে আসা 2 দিনের নেতা নই। অসংখ্যবার জেলে গেছি, রিমান্ডে গেছি আমরা। এখন পর্যন্ত 22 বার হামলার শিকার হয়েছি। 21 বার আওয়ামী লীগের আমলে, আর গতকালকে আমার এই হামলা দিয়ে 22 বার হামলার শিকার আমরা হয়েছি। সুতরাং আমাদের দিকে কেউ রক্তচক্ষু দিয়ে তাকাবে, এগুলো আমরা সহ্য করব না। তারা তো পিছন থেকে কাপুরুষের মতো হামলা করেছে। সাহস থাকলে ফেস টু ফেস হামলা করো, ঘোষণা দিয়ে আসো যে গণ অধিকার পরিষদের সাথে আমরা করতে চাই, আমরা দেখতে চাই তোমাদের শক্তি কতটুকু। কারণ এই গণ অধিকার পরিষদ মরতে জানে, জীবন দিতে জানে, রাজপথে সেটা প্রমাণ তারা দেখিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের পরিষ্কার বক্তব্য, কালকে যে সন্ত্রাসীরা আক্রমণ করেছে, আমি এখন পর্যন্ত তাদেরকে সন্ত্রাসী বলবো যতক্ষণ না পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় আইডেন্টিফাই। গতকালকে একটা ভিডিওতে আপনি বলেছিলেন যে ছাত্র দলের সন্ত্রাসীরা আমার উপর হামলা করেছে, তাদেরকে এখন ভালো বলা যাবে না। এটা একটা ভিডিও দেখেছিলাম, পরবর্তীতে ওই ভিডিওটা আসলে পরে দেখা যায় না। আসলে এটা একটু পুরো একটু বিষয়টা আমাদেরকে বলেন। আক্রমণের পরে ওই যখন আমাকে আমার সহযোগীরা হাসপাতালে নিয়ে আসবে রিক্সায়, ওই সময়ই আমার বোধহয় সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ওই সময় আমি বলেছি, তখন আমার কানে বাজতেছে ওই যে বিপ্লবী পরিষদের সভাপতি যে আমাকে বলছে কানে কানে যে আপনার বক্তব্যের পরে ছাত্রদলের ছেলেপেলেরা উত্তেজিত। তখন থেকে আমি মনে করছি বোধহয় ছাত্রদলের ছেলেরা বোধহয় হামলাটা চালিয়েছে। কিন্তু ছাত্রদলের ছেলেরা কেন হামলা চালাবে, আমার প্রশ্ন এটি। আমি তো ছাত্রদলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই না, বা বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশেও যাই না এখানে। তো পরক্ষণে আমি এটা অ্যানালাইসিস করলাম, আমার সহযোদ্ধারাও বললো, ছাত্রদল এবং বিএনপি থেকে যোগাযোগ করছে, ওনারাও বলছে যে ভাই আমাদের তো ওখানে কেউ ছিল না। এখন আরেকটি প্রশ্ন আমার মাথায় আসছে, আয়োজক যারা ছিল, এটা তো বিপ্লবী পরিষদেরা ব্যানার, তো এই বিপ্লবী পরিষদের সভাপতি আমাকে যখন কানে কানে বললো যে আপনার বক্তব্যের পরে ছাত্রদল উত্তেজিত, তাহলে সে কেমনে জানলো যে এখানে ছাত্রদল আছে? প্রশ্ন না, মানে সে কিভাবে জানলো যে এখানে ছাত্রদলের ছেলেপেলেরা আসছে? এটা কেমনে সম্ভব? তাহলে সে নিজেও জড়িত কোনো না কোনো সমীকরণে বা ষড়যন্ত্রে, তাহলে তাকেও ধরা দরকার। তাকে ধরলেও আমরা সঠিক মেসেজটা পাবো যে আসলে এখানে ছাত্রদল ছিল নাকি অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের নেতারা ছিল।
সে কিন্তু ফেসবুকে পোস্ট করেছে আজকে সকালে যে এটার সাথে সার্জিস আলম জড়িত, মানে সে ষড়যন্ত্র করছে, সে কিন্তু এটাও পোস্ট করেছে। আসলে দেখেন এইগুলো ইতিমধ্যে নানান আমরা এরকম বক্তব্য পাচ্ছি, মানে পুরো জিনিসটাকে একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র মনে হচ্ছে, গভীর ষড়যন্ত্র। বিপ্লবী সেই পরিষদের চক্রান্তের শিকার আপনি এরকম। সভাপতি বলছেন যেখানে ছাত্রদল জড়িত, আবার সে কেমনে জানলো যেখানে ছাত্রদলের ছেলেরা আসছে? তাহলে কি সেই ছাত্রদলকে হায়ার করছে, নাকি এখানে পরিকল্পিতভাবে কোনো সন্ত্রাসী লোকজন আসছে, তারা ছাত্রদলের নাম করে এই আক্রমণটা চালিয়েছে ছাত্রদলকে কালার করার জন্য? এটাও হতে পারে। আবার ওদের দলেরই নেতা ওই খোমেনি সাহেব নাকি সে পোস্ট করছে, আমি পোস্টার দেখেছি রাতে, সেখানে সার্জিসকে তারা ইয়া করেছে। আমার প্রশ্ন, সার্জিস কেন এই আক্রমণটা চালাবে? এটা একটা প্রশ্ন। তো সব কিছু মিলে একটা ধোঁয়াশা মনে হচ্ছে আমার কাছে। তবে এটি নিশ্চিত যে তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যেই এই আক্রমণটি করেছে এবং এটি গভীর একটি পরিকল্পনার অংশ। শুধু আমি না, আমার সহযোদ্ধারাও এই থ্রেটের লাইনে আছে, যারা আমরা এই মানে ফ্যাসিবাদ বিরোধী রয়ের আগ্রাসন বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সোচ্চার, আমরা প্রত্যেকে মনে করি আমরা এই মানে ষড়যন্ত্রের আমরা শিকার, এবং কি বলে আপনার ওই মৃত্যু মানে আমাদেরকে মেরে ফেলার একটা মিশন তারা বাস্তবায়নের চেষ্টা করছে বলে মনে। আমরা এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে আসলে আমরা মানে আতঙ্কিত, সব মিলিয়ে মানে এরকম একটা অবস্থা। এটি বিপ্লবী পরিষদ নামে সংগঠনের সমাবেশ ছিল, সেখানে তারা আমাকে আমন্ত্রিত অতিথি রাখে। তো তারা যেদিন আমার বাসায় দাওয়াত, আমাদের অফিসে দাওয়াত নিয়ে যাই, আমি তাদের জিজ্ঞেস করি যেটা কিসের প্রোগ্রাম, কী ধরনের প্রোগ্রাম। তারা বলে ভাই এখানে 400-500 জুলাই আগস্ট বিপ্লবী সহযোদ্ধারা আসবেন, আহতরা, ওরা সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না, ওরা পুনর্বাসনের সরকার ওদের যথাযথ পুনর্বাসন করতে পারছেন না। এই বিষয়ে আমরা সমাবেশ ডেকেছি, এবং আপনি আমাদের আহতদের পক্ষে বক্তব্য রাখেন। ওকে, আমি তো সবসময় আহতদের পক্ষে, তো আমি আহতদের পক্ষে বক্তব্য রাখার জন্যই শহীদ মিনারে গতকালকে সমাবেশে গেছি এবং সেখানে বক্তব্য রাখছি। আপনারা দেখছেন আমার বক্তব্য সব ভিডিওতে আছে। এরপরে বক্তব্য দেওয়ার পরেই আমি যখন শহীদ মিনার থেকে নেমে আসবো, ঠিক নামতে নামতেই সিঁড়ির মানে নিচে নামতে ওরা 30-40 জন এবার পিছন থেকে দৌড়ে এসে হায়নার মতো ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে এর আগে আমাদের উপর আক্রমণ করছে, আমার কোট ধরে টান দেয় পিছন থেকে, দিয়ে ওখানেই মানে অতর্কিতভাবে আক্রমণ শুরু করে। এক পর্যায়ে তারা ছুরি দিয়ে আমার এই জায়গায় তারা আঘাত করে প্রায় 2 ইঞ্চি মতো আমার 5টি সেলাই লাগছে। হয়তো অনেক দিন সময় লাগবে। আর আমার কথা হচ্ছে, এখানে তো আমি বক্তব্য দিলাম আহতদের পক্ষে। আহতদের যথাযথভাবে ট্রিটমেন্ট সরকার করতে ব্যর্থ হচ্ছে। 4 মাস 5 মাস হয়ে গেল, আমার ভাইয়েরা এই যে আজকে আহত ভাইরা আসছেন, দেখেন তারা তাদের হাত পায়ে কি অবস্থা, তারা এখনো তাদের যথাযথ ট্রিটমেন্ট তারা পাচ্ছেন। সরকার ওই সময় অঙ্গীকার করছিল অনেকেই বিদেশ পাঠানো হবে। আমি নিজেও সরকারকে বলেছি, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলেছি, স্বাস্থ্য উপদেষ্টা ওই আমাদের ওই কি নাম স্বাস্থ্য উপদেষ্টা আমাদের নূরজাহান ম্যাডামকে একাধিকবার বলেছি যে ম্যাডাম আমাদের যাদের একবারে সিভিয়ার প্রবলেম তাদেরকে বিদেশে পাঠান। সরকারের তো টাকার অভাব নেই, বিদেশে পাঠিয়ে দিয়ে আমাদের একটা সহযোদ্ধা, আমাদের ছোট ভাই দ্রুত সুস্থ হয়, তাহলে টাকার থেকে তো জীবনের মূল্য বেশি। তারা বারবার আমাদের বলেছে হ্যাঁ এটা আমরা উদ্যোগ নিয়েছি, আমরা করতেছি, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখছি। তা আমরা বলতেছি সরকারের দায়িত্বশীল যারা, এরা আসলেই যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তালিকাটা পর্যন্ত সঠিক করতে পারে না। অথচ এটা ভেরি সিম্পল একটা কাজ। সারা বাংলাদেশের উপজেলা পর্যায়ে দায়িত্ব দিলে এটা 1-2 মাসের মধ্যে দায়িত্ব তালিকা করা সম্ভব। উপজেলা পর্যায়ে যদি দায়িত্ব দিই, তারপরে এরা যথাযথ দায়িত্ব তালিকাও প্রচার করতে পারছেন। এখন সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের এই আহত ভাইদের নাম বিক্রি করে কতিপয় মানে জুলাই আগস্ট বিপ্লবের নিজেদেরকে আহত দাবি করে তারা আসলে এদেরকে নিয়ে ব্যবসা শুরু করেছে, পুরোটাই ব্যবসা শুরু করছে। এতে করে এই ভাইদের বদনাম হচ্ছে, তাদের সুনাম নষ্ট হচ্ছে। আরেকদিকে এই জুলাই আগস্ট বিপ্লবের প্রতি জনগণের যে ভালোবাসা, এই ভালোবাসাটা নষ্ট হচ্ছে। মানুষ ধীরে ধীরে বলতেছে এটা ধান্দাবাজ, অথচ এরা একটাও ধান্দাবাজ না। সবার মুখে দেখেন এরা সত্যিকারের রিয়েল ফাইটার, কিন্তু এদের নামগুলো বিক্রি করে যারা চলছে, যারা খাচ্ছে, এরাই মূলত আসলে
সত্যিকারের ধান্দাবাজ ওদের কারণেই। এখন এই জায়গায় দেখেন সরকার তাদের বিষয়েও নমনীয়। গতকাল যারা আমার উপরে হামলা চালিয়েছে একটাও আহত না, আমার সাথে 4 বছর ভিডিও তো সবাই দেখছেন না আপনারা? জি জি মানে কিভাবে আমাকে দৌড়াতে দৌড়াতে পিটিয়ে রক্ষা করতে হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ একটা ধরে আহত একটা আহত আছে। আহত মানুষ কি যেতে পারে, এভাবে হামলা করতে পারে? এরকম কোনো আহত এরা এরা প্রত্যেকে সন্ত্রাসী, অথচ এই সন্ত্রাসী চিহ্নিত ভিডিও ফুটেজ হাজার হাজার ছবি সারা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। আর পুলিশ বলতেছে খুঁজে পাচ্ছি না, এটা সেটা, মানে কি? তার মানে অবশ্যই ওদের সাথে একটা যোগ সাজস আছে। তা না হলে সরকার এই পুলিশ বাহিনী কেন নমনীয়? আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি শাহবাগ থানা ওসিকে, সে যদি 24 ঘন্টার মধ্যে আজকে রাতের মধ্যে গ্রেফতার না করে কালকে ওর অফিস এখানে থাকবে না। একবার কথা ক্লিয়ার। গণ অধিকার পরিষদ বানের জোরে ভাষা ভাষা রাজনীতি দল না। 12-14 বছর ধরে হামলা মামলা জেলা, আমি 15 দিন রিমান্ডে ছিলাম। 22 বার হামলা হয়েছে আমার উপরে গতকাল দিয়ে। এর আগে আমাদের উপরে 21 বার হামলা হয়েছে, গতকালকে আমাদের 22 বার এই নির্যাতন জুলুম সহ্য করে বলতে আসছি। সুতরাং ওই 2 দিনের এসে পণ্ডিতি করলে এত সহজ না। যাই হোক, আমি কথা বলাতে চাই না, আমাদের বক্তব্য একটাই। এখন আমাদের আহত ভাইদের নাম বিক্রি করে যারা তাদের বদনাম করছে, তাদের বিরুদ্ধে যদি সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গরা যথাযথ পদক্ষেপ নেয়, তাহলে আমাদের যা করা তাই করতে হবে। আমরা একটু শুনি আমাদের ভাইদের মুখ থেকে কে বলবেন। সবাইকে এখন যে আপনার নাম বলে কবে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সজিব খান। আমি 19 জুলাই বাড্ডা নতুন বাজার গুলিবিদ্ধ হই এবং কি সেটা ছিল পুলিশের হাতে, মানে বিজিবির হাতে, চাইনিজ বুলেট, চাইনিজ রাইফেল। গতকালকে যে গণ অধিকার পরিষদ আমাদের বড় ভাই ওনার প্রতি যে হামলা হয়েছে, এই হামলাদার উপরে আমাদের আহত ভাইরা কেউ জড়িত না। কারণ আপনারা বলবেন কিভাবে জড়িত না, কারণ ভাই যে কথা বললো আমিও তার সাথে একমত। আমাদের আহত ভাইরা তারা নিজের শরীর নিয়েই লড়তে পারে না। তাদের হাতে এমন এমন লোহা আছে যেগুলো অনেক ওজন, অনেক ওয়েট, এগুলো নিয়েই তারা রাস্তায় নামতে পারে না। তারা লাঠিটাই ঠিক মতন ধরতে পারে না, তারা কিভাবে আমাদের আরেক ভাইয়ের উপরে হামলা করে? এবং যারা আমাদের আহত নিয়ে কাজ করে, আহতদের কথা বলে, আহতদের পুনর্বাসন হচ্ছে না সেটা নিয়ে কথা বলে, তাদের উপরে হামলা করার আমি মনে করি আমাদের কোনো মানেই হয় না। এবং পাশাপাশি আমি পুলিশের কাছে এটাই বলবো, শাহবাগ থানা এবং উদ্বোধনী কর্মকর্তার কাছে এটাই বলবো, আমার বড় ভাইয়ের উপরে যে হামলাটা হয়েছে অতি দ্রুত এই হামলার বিচার চাই এবং যে হামলা করছে সেই হামলাকারীকে জানি গ্রেফতার করে, না হলে আমাদের আহত ভাইদের বদনাম হইবে। কারণ অলরেডি বদনাম হয়েই গেছে যে তার উপরে আহত ভাইদের অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতে যায় হামলাটা হয়েছে। তো আমি সর্বশেষে এটাই বলবো, গণ অধিকার পরিষদ তারা আমাদেরকে নিয়ে সবসময় কাজ করে এবং আশা করি সামনেও কাজ করবে এবং এই হামলাটা তাড়াতাড়ি জানি গ্রেপ্তার হয়, এটা বলবো। সন্ত্রাসীরা জি বলো, অসুবিধা নেই। ভাইয়ের প্রতি যে হামলা হয়েছে আসলে এটা খুবই দুঃখজনক। কারণ আহতরা কখনোই এরকম আহত তার উপর হামলায় এটা কখনোই সমর্থন করে না। কারণ গণ অধিকার পরিষদ যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন সবসময়ের জন্য, আমাদের চিকিৎসা, পুনর্বাসন এইসব বিষয়ে তারা সবসময়ের জন্য দাবি করছে। কারণ আজ যেহেতু আহতদের পুনর্বাসন এবং তাদের জন্যই কথা বলছে, তখন তাদের উপর গণ অধিকার ভাইয়ের উপর যে হামলা করেছে এটা আসলে আমাদের পক্ষ থেকে কখনোই কাম্য না। এটা আমরা এর সাথে কোনো আহতরাই জড়িত না, আমি মনে করি এটা কোনো আহত, কারণ আমরা হাসপাতাল থেকে কোথাও যাওয়ার সুযোগ পাই না। কারণ হাসপাতাল আমরা যেহেতু চিকিৎসাধীন আছি, এখানে খুব কষ্ট করেই আমরা এখানে আসছি, এখানে তাকে দেখতে আসছি। আমরা যেহেতু পাশের কেবিনে ভর্তি আছি, তো আমরা শুনছি সে অসুস্থ হওয়ার পরে আমরা এখানে ভর্তি, কালকে কেউ গেছিলেন এতে? না না, আমাদের এইখানে একটা লোক ওইখানে যায় না। কিন্তু আমরা যে এটা যারা করছে আমরা চাই যে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা। বর্তমান সরকার অবশ্য আমাদের জন্য কাজ করতেছে, আমরা বলবো না যে কাজ করেন, অবশ্য আমাদের নিয়ে কাজ করতেছে, চেষ্টা করতেছে। এই যে তার ভিতরে যে কিছু স্বৈরাচারী অফিসাররা আছে তাদের জন্য তারা ব্যর্থ হচ্ছে। আসলে গভর্নমেন্ট
আমাদের জন্য অনেক কিছু করতেছে, ঠিক আছে। আমরা যে চিকিৎসা পাইতেছি কিন্তু গভর্নমেন্টই করতেছে, আমাদের এমন তো না যে আমরা চিকিৎসা পাইতে না, অবশ্যই চিকিৎসা পাইতে আমাদের কাজ, আমাদের জন্য সরকার অবশ্যই কাজ করতেছে, ঠিক আছে। আমাদের যে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা উনিও কাজ করতেছে, আমাদের যে সহকারী যে একজন স্বাস্থ্য সাহিদুর রহমান স্যার সে নিজে আসছে এখানে আইসা কি করছে। আমরা সরকারের কাছে এটাই দাবি করি যে এরকম যে হামলাগুলো হয়েছে একটা রাজনৈতিক দলের উপর বা এই ভাইয়ের উপর, এটা আসলে কখনো গ্রহণযোগ্য না। আসলে এইটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দোষীদের গ্রেফতার করার জন্য আমরা অনুরোধ করছি। আমরা এটা দাবি করি যে আমাদের যে চিকিৎসা আছে আরো উন্নত করা হোক, এটি আমরা দাবি করি। আমাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, এটি আমরা দাবি করি। আর ভাইয়ের উপর যে হামলাটি ন্যাক্কারজনক, এটা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য না। বাংলাদেশ সকল আহতের পক্ষে এটা কোনো গ্রহণযোগ্য না, এটা খুবই দুঃখজনক, আমরা নিন্দা জানাই। ধন্যবাদ। ও যে কথাগুলো বলছে একবারেই সঠিক। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদেরই সরকার, আমরা সমস্যাটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে। সমস্যাটা হচ্ছে তার চতুর্দিকে যারা আছে এরা হচ্ছে ভারতের দালাল, রয়ের এজেন্ট। এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করার জন্য একবারে নানামুখী কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা এই জন্যই সরকারকে বলছি যে আপনারা এই আওয়ামী দোষকদের সরান। সচিবালয়ে এখন পর্যন্ত 95% আমলা আওয়ামী দোষক। স্বাস্থ্য উপদেষ্টা যেমন নুরজাহান ম্যাডাম অত্যন্ত ভালো মানুষ, তাকে আসে একদিন আমি গেলাম 2-2.5 মাসের, মানে আমার সাথে একান্তে কথা বলার সময় কান্না করে জমা করছে, বলে দেখো আমি আসলে পারছি না, আমি আসলে মানে এই চেয়ার ছেড়ে যত দ্রুত যাবো অত মানে এরকম একটা অবস্থা। আমি বললাম ম্যাডাম কেন, কী হয়েছে বলেন তো? ওই এত করাপশন ভিতরে, মানে আমার চিন্তার বাইরে। আমি উপদেষ্টা একটা ফাইল ওকে করে ইয়া করি, এটা নিচের টেবিলে নামে না, মানে আমরা এই কাজ করি বদমাইশ, মানে এরকম একটা অবস্থা। বললো যে এরকম হজবরল অবস্থা, মানে এগুলো আমরা কেমনে এই অল্প সময় সামাল দেবো। সে নিজেও খুব আক্ষেপ প্রকাশ করবে। আমি নিজে ম্যাডামের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তারা তো চেষ্টা করছে, এবং এই সামগ্রিক প্রশাসন যন্ত্রটার কারণে পাচ্ছেন এটা পুরোটাই আওয়ামী লীগের দখলে। এখন এই জন্যই আমরা সরকারকে বারবার বলছি যে আপনারা এই দেশ সরিয়ে দ্রুত একটা সংস্কার করেন, না হলে নিজেরাও বিপদে পড়বেন, আমাদের বিপদে পড়বেন। এটাই হচ্ছে সমস্যা। সাহিদুর সাহেব গত পরশু দিনে একটা প্রোগ্রামে ছিলাম আমরা, আপনাদের এই যেমন স্বাস্থ্য বিশেষ সহকারী, আপনার আন্তর্জাতিক মাধ্যমে অত্যন্ত ভালো মানুষ, আমার খুব ক্লোজ। উনি তো এখানকার ভাইস চ্যান্সেলার ছিলেন, পিজি হাসপাতালে। ওনারা খুব আপ্রাণ চেষ্টা করতেছেন, কিন্তু এই আওয়ামী আমলাতন্ত্রের কারণে পাচ্ছেন না। যাই হোক, কথা আমরা বাড়াতে চাই না, আমরা শুধু একটা কথাই বলতে চাই, আমাদের সত্যিকারের যে ভাইরা আহত আছেন ওনাদের অতি দ্রুত যাতে সরকার একবারে সর্বোচ্চ যে চিকিৎসা ব্যবস্থা এটা করে তাদেরকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করে, এটা যাতে সরকার দায়িত্ব নিয়ে এই কাজগুলো দ্রুত করার চেষ্টা করেন, এটাই আমরা আহ্বান করি। আরেকটি কথা, তাদের নাম বিক্রি করে নাম ভাঙিয়ে যাতে কেউ ব্যবসা করতে না পারে, বিজনেস করতে না পারে, এটাও খেয়াল রাখতে হবে। গতকালকে যারা হামলা চালিয়েছে এরা আসলে কেউই আহত না, এরা সন্ত্রাসী। এদের কারণে এই ভাইদের নাম বদনাম হচ্ছে। ওরা ভিডিওতে দেখছে, মিডিয়াতে দেখছে, ছুটে আসছে, ওরা কিন্তু জানে না যে আমি এখানে মিডিয়াতে দেখে আসে বলে ভাই এটা কেমন সম্ভব, আমরা তো মানে চিন্তাই করতে পারছি না অবস্থা। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের সবার সুস্থতা। কি করবেন আপনি? আমি মুফতি ইলিয়াস হোসেন আরবি, কেন্দ্রীয় সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। আমি মুফতি ইলিয়াস হোসেন আরবি, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক। আমি একটা কথা দিয়েই শুরু করছি। কিছু নকল ভিক্ষুকের কারণে আসল ভিক্ষুকরা ভিক্ষা পায় না। আমরা দেখছি রাস্তাঘাটে কিছু ভিক্ষুক ব্যান্ডেজ লাগিয়ে তারা হাঁটার ধরন ভঙ্গি ভাঙ্গা করে ভিক্ষুকের টাকা তারা নিয়ে যাচ্ছে। কিন্তু নকল যে আহত সেজে তারা যে নাটক করছে, অতি তাড়াতাড়ি সেই নাটক আমরা বন্ধ চাই। আসল আহতরা মেডিকেলে পড়া, নকল আহতরা রাস্তায় দৌড়ছে আর তাদের নাম ভাঙিয়ে তারা টাকা খাচ্ছে। আমাদের নেতা ফারুক হাসান ভাইয়ের উপর যে হামলা হয়েছে তার প্রতিশোধ তো আমরা নিবই ইনশাআল্লাহ। আমরা গণ অধিকার এই সংগঠনটি রক্তের সাগরের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যেই দলটি রক্ত থেকেই উঠে আসছে, রক্তের সাগর থেকে বের আসছে, তারা রক্তকে ভয় পায় না, রক্ত দিতেও জানে, রক্ত দিতেও জানে। তো আমরা বলবো আমাদের
ফারুক ভাইয়ের উপর যারা হামলা করেছে অতি তাড়াতাড়ি গ্রেফতার করতে এবং সঠিক আহত যারা রাস্তায় দৌড়ে না, যারা সত্যিকারে মেডিকেলে আছে, তাদেরকে খুঁজে বের করে সরকার যেন তাদের পাশে দাঁড়ায় এবং তাদের পুনর্বাসন করে। আর রাস্তায় যেই যারা ধরছে নকল ভিক্ষুকের মতো, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আসল যারা আহত তাদের যেন সুন্দরভাবে পুনর্বাসন করে, আমরা সেটাই দাবি করছি। এবং সর্বশেষ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গণ অধিকার পরিষদ যতক্ষণ পর্যন্ত বিচার না পাবো ততক্ষণ পর্যন্তই আমরা মাঠে আছি ইনশাআল্লাহ। গতকালকে আসলে আমি আমার জায়গা থেকে আমাদের চিটাগং প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা আয়োজন করছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা সকালে সেখানে গিয়েছিলাম, সকল রাজনৈতিক দলেরই সেখানে প্রতিনিধি ছিল এবং এই বিপ্লবের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদেরও প্রতিনিধি ছিল। তো সেই প্রোগ্রাম সামগ্রিকভাবে শেষ হয় রাত 12টার দিকে। তো তখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসে দেখতে পাই যে আমাদের রাজপথের সহযোদ্ধা যারা আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 18 কোটা সংস্কার আন্দোলনেও ছিলাম, আমরা এই অভ্যুত্থানেও ছিলাম, আমাদের ভাইয়ের উপরে এই একটা মানে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এরকম একটা আক্রমণ হয়েছে। এবং এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আমাদের কোনো একজন বিপ্লবী ভাইকে রক্তাক্ত হতে দেখা যায়, এর চেয়ে কষ্টকর আর কিছু হতে পারে না আর কি। তো সেই ভিডিওগুলো দেখার পরেই কিছুক্ষণ পরে আবার দেখতে পেলাম যে যারা এটা আয়োজন করেছিল এই প্রোগ্রামটি, জাতীয় বিপ্লবী পরিষদ, তাদের যিনি আহ্বায়ক খোমেনি ইহসান, উনি একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টে উনি বলেছেন যে সম্ভবত এটা যে সামগ্রিক পরিকল্পনা এই আক্রমণের, এটার সাথে আমি জড়িত। তো আসলে তার যখন এই কথাটা আমি শুনি তখন আমার মনে হয়েছিল যে মানে এটা সম্ভবত একটা ওহী নাজিল হয়েছে, যে ওহীর আসলে কোনো সম্পৃক্ততা পৃথিবীর কারো পক্ষে আনা সম্ভব না। আপনি ভাইয়ের সাথে কথা বলেও দেখতে পারেন যে এটার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো কীরকম। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যাই হোক সবার সব কিছু পাত্তা দেওয়ার প্রয়োজন নেই, খুব স্বাভাবিকভাবেই যদি এটা ভালোভাবে তদন্ত করা হয়, কীভাবে এটা হলো, কারা এটার সাথে যুক্ত, সেই সত্যটা বেরিয়ে আসবে এবং আমরা চাই বেরিয়ে আসুক। কারণটা হচ্ছে যে এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে একটা ঘটেছে, কালকে 2টা ঘটবে, এগুলো তো এভাবে চলতে পারে না। সো এই বিষয়ে আমরা মনে করি প্রশাসনের আরও স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। কারণটা হচ্ছে এভাবে ছোট ছোট ঘটনাগুলো থেকে বড় ঘটনার ধীরে ধীরে তৈরি হয় আর কি। তো আরেকটা জিনিস আমরা আমাদের জায়গায় থেকে শুধু বলতে চাই যে এইরকম ঘটনাগুলো নিয়েই আসলে ছোট ছোট করে চক্রান্তগুলো তৈরি হবে, যেগুলো ধীরে ধীরে বড় আকারে যাবে। এটা কি নির্বাচন ঘিরে কোনো চক্রান্ত হচ্ছে? দেখুন, এরকম করে স্পেসিফিক সরাসরি বলে দেওয়া যায় না নির্বাচন কেন্দ্রিক কিনা, কিন্তু যখন ওই জাতীয় বিপ্লবী পরিষদের কার্ডে আমরা দেখেছিলাম যে এখানে লেখা আছে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ, তখন আমার শহীদ পরিবারে যখন আমাকে জিজ্ঞাসা করে জুলাই ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হিসেবে তারা সেখানে যাবে কিনা, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় একটি ভয়েস মেসেজ দিয়ে বলেছিলাম যে দেখুন, আপনারা কেন একটা রাজনৈতিক দলের হয়ে যাবেন? আপনারা তো পুরো বাংলাদেশে, আপনাদের ওই রেসপেক্টের জায়গাটা পুরো বাংলাদেশের মানুষের কাছে আছে। আপনারা যখন একটা দলের এরকম কোনো একটা দলের হয়ে যাবেন যারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিচ্ছে অলরেডি, এবং বিপ্লব পরবর্তী প্রথম রাজনৈতিক দল, তাদের হয়ে গেলে আপনারা একটা পক্ষের হয়ে গেলেন। বাকি রাজনৈতিক দলগুলো তখন তাদের জায়গা থেকে মনে করবে যে আপনারা তাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন। সো আমরা এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের মধ্যে এই বিভাজন চাই না। আপনারা একটা প্ল্যাটফর্মে থাকবেন, আপনারা যে কোনো যদি প্রোগ্রাম করতে চান, আপনাদের দাবি তুলে ধরতে চান, শহীদ মিনারে হোক, সোহরাওয়ার্দী উদ্যানে হোক, যে কোনোখানে হোক, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হোক, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব। যেই প্ল্যাটফর্মও এখন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে বা যেই প্ল্যাটফর্মের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে, তো সেই জায়গা থেকে এটি বলেছিলাম। সম্ভবত এই সূত্র ধরে ওই পরিষদের যিনি আহ্বায়ক খোমেনি ইহসান, উনি এই কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় কি, একটা এরকম একটা প্ল্যাটফর্ম যারা তৈরি করেছেন, তার যারা নিজেদেরকে রাজনৈতিক দল দাবি করছেন, তাদের আহ্বায়ক যদি এরকম মানে অবিবেচনা প্রসূত এবং মানে যেখানে বিন্দুমাত্র কোনো সেন্স ক্রিয়েট করেন এরকম কথা বলে, আমাদের মনে হয় যে এগুলো আসলে ষড়যন্ত্রের গন্ধ বা হচ্ছে এগুলো বিভিন্ন আসলে উস্কানি। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ঘটনাটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আজকে আমাদের ফারুক ভাইয়ের সাথে হয়েছে, কালকে আমাদের সাথে হবে, অন্য কারোর সাথে হবে। এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এবং এগুলোর বিচার হওয়া প্রয়োজন। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাইয়ের, স্পেশালি আমাদের এই অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধার সুস্থতা কামনা করি। আমরা বিশ্বাস করি আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে আগামীতে এরকম যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রতিরোধ করতে পারবো। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ।
আমার এই ভিডিওগুলো দেখে একটু বের করতে মানে কাজটি করেছে এবং এটা একটা গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। যেমন ধরেন ওখানে আমাকে বলা হলো ছাত্র দলের ছেলেরা উত্তেজিত একটা পরিবেশ তৈরি করছে। তো আমি বললাম যে ছাত্র দল এখানে আসবে না, প্রোগ্রাম আপনাদের, এটা কি ছাত্র দলের সমাবেশ? এটা একটা বিষয়। আবার হামলার সময় আমাকে বলতেছে এ দালাল। কার দালাল? সরকারের। সরকারের দালাল তো ভালো, তোমাদের জন্য ভালো। কার দালাল তাহলে? বিরোধী দল তো নাই এখন, সবাই তো আমরা বিপ্লবী। মানে এরকম একটা কনফিউশনে ফেলে দিয়ে মানে এরকম আমি যেটা মনে করি, কালকে আমি একটু ক্লিয়ার করি, এখানে বোধহয় ইয়া করতেছে। আমি প্রোগ্রামে বক্তব্য দেওয়ার পরে যখন নামলাম, এই বিপ্লবী পরিষদের সভাপতি আমার কানে কানে বলে ছাত্র দলের ছেলেরা উত্তেজিত হয়, এরা আপনার বক্তব্যে পড়ে ঝামেলা করার চেষ্টা করতেছে। আমি তাকে বলছি যে ছাত্রদের এখানে আসবে কেন, বা ছাত্রদল এর বিষয়ে তো আমি বিরুদ্ধে কিছু বলি নাই, বিএনপির বিরুদ্ধে কিছু বলি নাই, আর এটা তো বিএনপি বিরোধী কোনো সমাবেশও না। আমি আসছি, আপনারা বলেছেন এখানে আহত 300-400 লোক আসছে, ওরা সরকার ওদের ট্রিটমেন্ট দিতে পারছে না, এটা সত্য। আসলে এই সরকার এই আহত সহযোগীদের ট্রিটমেন্ট করতে পারছে না, এদের পুনর্বাসন করতে পারছে না, যারা দায়িত্বে এরা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এটা ট্রু। এই কথাগুলোই আমি এখানে বলেছি। সংবিধান, এই সংবিধান ফ্যাসিস্ট সংবিধান, এটাকে পুনর্লেখন, এই দাবিটা আমাদের পরিষ্কার, এটা অন্য দল না করলে এটা আমরা করি, এটার বিষয়ে আমি বলছি। তো এই দাবিগুলো তো কমন, এগুলো তো জনগণের দাবি। তো এই দাবি তো মানে বিএনপির বিরুদ্ধেও যায় না, ওদের বিরুদ্ধেও যায় না, যারা আহত আসছে। তো এইগুলো বলার পরে আমি বের হওয়ার সময় ওরা পিছন থেকে যে এখন এটা মানে একটা পুরো আক্রমণটা, আমি তো এর আগে 21 বার হামলার শিকার হয়েছি, এবং 2018 সালে ঠিক একই জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার উপর আক্রমণটা করছিল, ওটা আমাদের ঠিক একই জায়গায়। এবং কালকের আক্রমণটা পুরোটাই মানে একবার ছাত্রলীগ স্টাইল, ছাত্রলীগ যে স্টাইলে আক্রমণ করে আমাদের উপর বিগত করছে পুরোটাই ওইটা। বাট এর আগে এতটা ভয়াবহ ছিল না, কালকে যেটা করছে অস্ত্র নিয়ে এরা মানে আক্রমণটা করছে। এখানে যেটা মনে হচ্ছে যে এটা হলো যে একদম দাওয়াত থেকে শুরু করে যে ইনভাইট করছে সবাই জড়িত 100%, ঠিক আছে, যে কল দিয়ে ইনভাইট করছে যে একটা প্রোগ্রাম আপনি আসেন, এখানে ডিপিকেও ইনভাইট করা হয়েছিল, নূরকেও করছিল আমাদের, তার আরো বড় ঘটনা ঘটে গেছে। আমি তো ওটা আসলে করতেছি লাইভ হচ্ছে। এখন এটা আমার তো মনে হচ্ছে নূর সাহেব আমাদের গেলেও ওর উপরেও এই আক্রমণ করতে কিনা আমরা তো সন্দেহ। তো ভালো যে তারা যায় নাই, মানে এটা একটা অবস্থা। তো যাই হোক, ছাত্রদলের এখানে আমাদের সভাপতি আমাদের রাকিব ভাই আসছেন, সাধারণ সম্পাদক আমাদের নাসির ভাই আসছেন, এখানে ছাত্রদলের নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের যেটা কমন বক্তব্য, বিপ্লব পরবর্তী বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে আমাদের ঐক্যবদ্ধভাবে। কিন্তু এই বিগত 17টি বছর যারা এই দেশটাকে তাদের একটি অলিখিত রাজ্য হিসাবে ব্যবহার করেছে, লুটপাট করেছে, তারা চায় না আমাদের এই বিপ্লবী শক্তিগুলোকে এক জায়গায় দিতে। ওরা পরিকল্পিতভাবে নানানভাবে চেষ্টা করছে আমাদের এই বিপ্লবী শক্তিগুলোকে ডিভাইডেড করতে, আলাদা করতে। কারণ এই শক্তিগুলো আলাদা হলে খুনি হাসিনা আর দর্শকদের পুনঃপ্রতিষ্ঠা করা আমাদের জন্য আরও সহজ হবে। যদিও এদেরকে আমরা সরাতেই পারি না, 95% চেয়ারে এখনও হাসিনার দর্শকরা বসা। তো সব মিলিয়ে এখন আমরা বিএনপি বলেন বা অন্যান্য দল যারা আছি, বিপ্লব পরবর্তী সময় আমাদেরকে অবশ্যই ইউনাইটেড থাকতে হবে দেশ ও জাতির বীরত্বের সাথে। এটা হচ্ছে না। থ্যাংক ইউ রাকিব ভাই, দোয়া করবেন। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।